বাড়িতে যদি কোনো সবজি না থাকে বা কোনো কিছু সবজি যদি রান্না করতে ভালো না লাগে, তাহলে চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। সবজি ছাড়াই দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন অপূর্ব লাগবে, বা শুধু শুধুও খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে দেখা যাক রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি। একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 3-4 চামচের মতন আমি এখানে বেসন নিচ্ছি। বেসনটা কিন্তু কোনো রকম ছেঁকে নেওয়ার দরকার নেই বা চেলে নেওয়ার দরকার নেই, এমনি বেসন নিলেই হবে, যে কোনো বেসন নিলেই হবে। এখানে আপনারা যতটা বানাবেন বাড়ির লোক অনুযায়ী ততটাই বেসন নেবেন, খুব বেশি বেসন নেওয়ার দরকার নেই। আমি এখানে নিয়ে নিলাম বেসন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার এই সমস্ত শুকনোগুলোকে একসাথে আমি মিশিয়ে দিচ্ছি বেসনের সাথে খুব ভালোভাবে। এখানে আপনারা কালো জিরের পরিবর্তে কিন্তু জোয়ানও দিতে পারেন, কিন্তু কালো জিরে দিলে বেশি ভালো লাগবে, তাই আমি কালো জিরেটাই দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটার মধ্যে আমি খুব সামান্য জল দেব। জল দিয়ে দিয়ে এটাকে মাখবো। একবারে বেশি জল দিয়ে ফেলবো না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে এটা ভালো তৈরি হবে না। তাই অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সামান্য সামান্য দেখুন আমি জল দিয়ে এটাকে তৈরি করছি। এখানে আরেকটু পাতলা বানাবো, তাই আরেকটু জল দিচ্ছি। মোটামুটি এখানে আমি 3-4 চামচের মতন বেসন নিয়েছি। এখানে 1/2 কাপের থেকেও কম জল দিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, এবং এমনভাবে এটাকে ফেটিয়ে তৈরি করতে হবে যাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যখন তৈরি হয়ে গেছে, খুব হালকা হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে এটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি। একটু ফেটাতে সময় লাগবে, তাই একটু ধৈর্য ধরে ফেটাতে হবে। দেখুন আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা ছোট বাটিতে করে জল নিয়েছি এবং এই বেসন যেটা ফেটিয়েছি সেটা দিচ্ছি। দেখুন কেমন ভেসে উঠছে। যখন ভেসে উঠবে এভাবে, তখনই বুঝতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়েছে, এবং এটা কিন্তু বড়াগুলোও কিন্তু খুব ফ্লপি এবং নরম হবে। কারণ এর মধ্যে যদি আপনি না ভালোভাবে ফেটান, তাহলে কিন্তু এটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডুবে যাবে, ভেসে থাকবে না। আর ভালোভাবে যে এটা তৈরি হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে এটা জলের মধ্যে ভেসে রয়েছে। এবার এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে এটা সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই কুচো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতোভাবে পেঁয়াজটা কোচাবেন। আমি আমার লম্বা মতনভাবে কুচিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। এবার এর মধ্যে আমি সামান্য একটু আদা কুচি দেব, খুব সামান্য দেখুন আদা কুচি দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দেব। এখানে এই কুচিগুলো আমি দিচ্ছি, এগুলো আপনাদের পছন্দ মতনই সবটা দেবেন। চাইলে আপনারা এখানে রসুন কুচিও দিতে পারেন। আর আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে আবার এই সমস্তগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ধৈর্য ধরে খুব ভালোভাবে মেশাতে হবে। আচ্ছা, আমি এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে এটাকে ব্যাটারটাকে তৈরি করেছি, কিন্তু আপনারা চাইলে শুধু বেসন দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। কিন্তু এইগুলো দেওয়ার পর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই এইভাবেই বানাবেন। এভাবে বানিয়েও কিন্তু পাকোড়া খাওয়া যায়, দারুণ লাগে খেতে। খুব ভালোভাবে দেখুন আমি পাকোড়ার মতন মিশিয়ে দিচ্ছি। পাকোড়া বানাবো বলে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলোও খুব ভালোভাবে ছেড়ে যায়, একটার সাথে একটা লেগে না থাকে। আর বেসনটার সাথেও যেন সমস্ত ভালোভাবে মিশিয়ে নিতে পারি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে দিয়ে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 2-3 চামচের মতন সর্ষের তেল না, সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে আমি ওই ব্যাটার থেকে ছোট ছোট বলের আকারে নিয়ে এগুলো দিয়ে দিচ্ছি কড়াই। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তবে অবশ্য আপনারা কিন্তু এটা হাতেও বানাতে পারেন। আমি চামচ দিয়ে দিচ্ছি যাতে সাইজটা সব একই থাকে, তার জন্য সবগুলো আমি এভাবে বানিয়ে নেব।
আমার কাছে যেহেতু বেসনের ব্যাটারটা অল্প ছিল, তাই আমি একবারেই সবটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা 2-3 ব্যাচেও ভেজে নিতে পারেন। এটা দেওয়ার পর যেহেতু এটা ফুলে উঠেছিল, আপনারা দেখেছেন যে ভেসে উঠেছে, তাই এই বড়াগুলো কিন্তু খুব ভালো নরম এবং খুব কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন। দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এরকম হবে। আর আপনারা যদি চান এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু কোনো রকম দরকার নেই, এরকম অল্প তেলেই এটা দারুণ ভাজা হবে এবং ফুলে ফুলে উঠবে। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু এটা খেতে খুব ভালো হবে, মুচমুচেও হবে কিন্তু খুব। যদি ভালোভাবে ফেটানো হয়, আর যদি ভালোভাবে না ফেটানো হয়, তাহলে কিন্তু বড়াগুলো এত ফুলবেও না এবং খেতেও ভালো হবে না, আর মুচমুচেও হবে না। তাহলে দেখবেন চ্যাপটা চ্যাপটা বড়াগুলো তৈরি হচ্ছে। এদিকে বড়াগুলো ভাজা হতে থাক, আমি ওই যেটার মধ্যে বেসন ফেটিয়েছিলাম তার মধ্যেই আমি 2-3 চামচের মতন টক দই নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ আমি চিনি দিলাম। যেহেতু টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আর আমি 1 চামচ ভর্তি ভর্তি বেসন দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দইটাও যাতে দলা পাকিয়ে না থাকে বা ডেলা কোনোভাবে না থাকে, সেই রকমভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা খুব ভালোভাবে মিশে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 1 কাপের মতো জল দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলতো হাতে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে দইটা যে ডেলা পাকিয়ে রয়েছে সেভাবে যেন ডেলা পাকিয়ে কোনোভাবেই না থাকে। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নিয়ে পাশে সরিয়ে রেখে দেবো। এদিকে বড়াগুলোও কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, দেখুন লাল হয়ে গেছে। এবার এইগুলোকে আমি সমস্তগুলোকে এক এক করে তুলে নেব। বড়াগুলোও কত বড় বড় হয়েছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা ফুলে গেছে। এভাবেও কিন্তু বড়ার ঝাল করে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা খেয়েছেন কি না জানি না, এভাবেও কিন্তু বড়ার ঝাল করা যায় খুব ভালোভাবে। পোস্ত দিয়ে বা সর্ষে বাটা দিয়ে ঝাল করলে কিন্তু অসাধারণ লাগে। আর কোনো সবজিই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। যে তেলটা আছে এই তেলটার মধ্যেই আমি রান্না করব। আমি আর কোনো রকম তেল এর মধ্যে দেব না। এর মধ্যে 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। জিরেটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর এখানে আমি দিলাম একটু সামান্য 1 চামচের মতন আদা কুচি। দিয়ে এই সমস্তগুলোকে খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নেব। টমেটোটা যাতে একটু গলে যায় সেই রকমভাবে আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে বেসনের মিশ্রণটা আমি রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি সম্পূর্ণ এর মধ্যে ঢেলে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দেখুন আমি এটা নাড়িয়ে দিয়েছি। চাইলে আপনারা বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিতে পারেন, যদি মনে হয় আর একটু জল দেওয়ার দরকার আছে তাহলেই। কিন্তু বেসন দেওয়া আছে যেহেতু, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলেছি, এইরকম হয়েছে, তৈরি হয়ে গেছে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, এর থেকে বেশি আমি আর ঘন করব না। এবার যে পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই পাকোড়াগুলোকে এর মধ্যে আমি সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, তাহলে কিন্তু পাকোড়াগুলো খুব সফট হয়ে যাবে। আর পাকোড়াগুলো এমনিও খুব নরম মুচমুচে হয়েছিল, এর মধ্যে খুব ভালোভাবে এই গ্রেভিটা ঢুকে যাবে। খেতেও কিন্তু অসাধারণ হবে। একবার এইভাবে খেয়ে দেখবেন। এটাকে দই কারি বলে। দই কারি আপনারা খেয়েছেন কিনা জানি না, না খেয়ে থাকলে এভাবে কিন্তু অবশ্যই বানাবেন। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার গ্যাসের উপর আমি একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে তাতে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে তাতে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটুখানি ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ বেশিক্ষণ রাখলে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তাই জ্বলে যেতে পারে।
এবার আমি একটা বাটির মধ্যে সমস্তটা নাবিয়ে নিচ্ছি, যে কড়িটা বানিয়েছি সেটা সম্পূর্ণ নাবিয়ে নিচ্ছি। এটা কিন্তু অসাধারণ হবে, একটু টক টক মিষ্টি নোনতা, খেতে কিন্তু দারুণ হবে। এভাবে যদি আপনারা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার এভাবে বানাবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম ঘিয়ে, সেটা উপর দিয়ে দিলাম। আজ তবে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।